আপনি রাজনীতি করেন অথবা না করেন, রাজনীতি আপনাকে প্রভাবিত করবেই। হয়তোবা আপনি যখন নিউজ দেখবেন তখন প্রভাবিত হবেন, নয়তো সরাসরি যখন পেট্রোল পাম্পে যাবেন তখন দেখবেন তেলের দাম অনেক বেশি। আপনি গল্প করবেন, আপনি সচেতন থাকা অবস্থায় হয়তোবা রাজনীতি বিষয়ে জানবেন, নয়তো একেবারে সরাসরি যখন অ্যাকশনটা আপনার উপরে যে পড়বে তখন আপনি বুঝবেন, তখন আপনি কেয়ার করবেন, অথবা তখনও কেয়ার করবেন না, ফ্রাস্ট্রেশনে ভুগবেন, মানুষের সাথে চিল্লাপাল্লা করবেন। বলছিলাম যারা রাজনীতি নিয়ে কথা বলা পছন্দ করে না, অথবা যারা রাজনৈতিক গেমটাকে বুঝতে চায় না, বিকজ সবার বিজনেস সবকিছু না। প্রতিটা মানুষ চায় ঝামেলা মুক্ত ভাবে থাকতে, প্রতিটা মানুষ চায় পড়াশোনা করতে, ব্যবসা করতে, জব করতে এবং নিজের লাইফটা এনজয় করতে। মোস্টলি নিজের লাইফটা এনজয় করার জন্য মানুষ পড়াশোনা করে, যেন ভালো জব হয়, ভালো বিজনেস হয়। তো ভালো বিজনেস হইলে ভালো টাকা হবে, ভালো টাকা হইলে মানুষ হচ্ছে যে নিজের লাইফটা আরো ভালোভাবে এনজয় করতে পারবে, সচ্ছলভাবে চলতে পারবে। সো কোনো মানুষই আসলে রাজনীতি করতে চায় না, কিন্তু একটা সময় মানুষ যে বুঝতে পারে যে রাজনীতি ছাড়া আসলে চলা কোনোভাবেই সম্ভব না। রাজনীতিটাকে বুঝতে হবে, কন্ট্রোল করা অনেক পরের বিষয়, আগে বুঝতে হবে। আগে বোঝাটা খুব জরুরি। বোঝার পরে মানুষকে বোঝাবেন, এবং একটা পর্যায়ে হয়তো আপনি রাজনীতি করলেও করতে পারেন, কিন্তু সেটা ডিপেন্ড করে যে আপনি কোন পরিবেশে আছেন, কিভাবে আছেন সেগুলোর উপর। সো বলছিলাম যে যারা রাজনীতি বোঝে অথবা বোঝে না অথবা খবর রাখে না, প্রত্যেকেই এখন তেলের দাম শুনলে ভয় পেয়ে যায়। এই যে বাংলাদেশে বাইক নিয়ে মানুষ ঘুরতেছে, গাড়ি নিয়ে ঘুরতেছে, গাড়ি কিনেও লাভ নাই। দেখেন কোন জায়গার ইরান আর কোন জায়গার আমেরিকা যুদ্ধ লাগলো, মাঝখান থেকে বাংলাদেশে তেলের দাম বেশি। আবার অনেক মানুষ এতটাই অজ্ঞ, মানে তারা হচ্ছে যে সরাসরি সরকারকে দোষারোপ করে, যেই সরকারই থাকুক, বিএনপি, আওয়ামী লীগ, যারাই থাকুক না কেন। কিছু মানুষ আছে সরকারের উপরে প্রচন্ড ক্ষোভ ঝাড়ে, বলে যে এই সরকার এই করছে সেই করছে। দেখেন পৃথিবীতে আমরা তেল উৎপাদনকারী কোনো দেশ না, তেল উত্তোলনকারী কোনো দেশ আমরা না, তেল শোধনও আমরা করি না। তেল যে পরিশোধন করা হয় সেই কাজটাও আমরা করি না। সেই কাজটাও যারা করে তারা অনেক ধনী দেশ, মানে আমাদের তুলনায় অনেক ধনী, বিকজ তাদের ওই টেকনোলজি আছে বা তাদের ওই সুবিধাটা আছে, ফ্যাসিলিটি আছে। সো আমরা তেল উৎপাদনও করি না, উত্তোলনও করি না, তেল শোধনের কাজও আমরা করি না। সো আমরা শুধুমাত্র তেলের একটা ভোক্তা, একটা ভোক্তা দেশ, আর কিছুই না। সো পৃথিবীতে কোথাও যদি কোনো সমস্যা হয়, এই তেল যারা উৎপাদন করে, যারা পরিশোধন করে, এই রকম দেশগুলি যদি আক্রান্ত হয়, তাহলে আমরা শেষ। মানে আমাদের দেশে তেল ছাড়া চিন্তা করতে হবে কি করা যায়। এখানে প্রধানমন্ত্রী যেই হোক না কেন, যেই দল ক্ষমতা থাকুক না কেন, কিচ্ছু আসে যায় না, এবং সবাইকেই সাফার করতে হবে। সো এই যে একটা জেনারেল নলেজ, একটা কমন নলেজ, এই নলেজটা আমাদের না থাকার কারণে আমরা সরকারের উপরে ক্ষিপ্ত হই। শুধুমাত্র বর্তমানে যে মানুষ সরকারের উপরে অনেকে ক্ষিপ্ত হবে অজ্ঞতার কারণে তা না। এর আগে যখন আওয়ামী লীগ সরকার ছিল তখনও অনেক সময় অনেক ক্রাইসিস ওয়ার্ল্ড ওয়াইড হয়েছে, যেই জিনিসগুলো আমরা কখনো খেয়াল করিনি। সো এতে করে কি হয়, বিরোধী দলে যারা থাকে তারা একটা কেওয়াস তৈরি করতে পারে। মানে বিরোধী দলে আজীবন তো জামাত শিবির আছে, মানে জামাত শিবির প্রকাশ্যভাবে না থাকুক, অপ্রকাশ্যভাবে আছে। সো জামাত শিবিরের সাথে অন্য দলও থাকতে পারে। তো যেই দলে থাকুক না কেন, সেই দল কি করে, সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভটাকে আরো বড় করে ফেলে। তার মানে এটা একটা ষড়যন্ত্র। মানে তারা হচ্ছে যে সরকারকে আঘাত করার জন্য, সরকারকে প্রেশারাইজ করার জন্য এই ক্রাইসিস মোমেন্টগুলোকে ব্যবহার করে। এবং সাধারণ মানুষ যেহেতু অজ্ঞ, তারা যেহেতু জানে না যে বিশ্বে আসলে কি হচ্ছে এবং কিসের কারণে বাজারে আগুন, তারা জানে না, তারা কি করে, সরাসরি সরকারের উপরে দোষ দেয়, এবং এই বিরোধী দলগুলির চক্রান্তে পড়ে তারা হচ্ছে যে বড় রাজনৈতিক আন্দোলনের দিকে চলে যায় আস্তে আস্তে। এই জন্য এই যে বড় রাজনৈতিক আন্দোলনে গেল, এটা কি যাওয়া ঠিক না বেঠিক? হ্যাঁ, এটা যাওয়াও ঠিক, এটা যাওয়া কোনো অন্যায় না। কিন্তু কথা হচ্ছে যে যখন আপনি কোনো সমাধানই করতে পারবেন না, যেই সমস্যার সমাধান আপনার সরকারের কাছে নাই, আপনার দেশের কাছে নাই, কারো কাছেই নাই, তো সেই সমস্যাটা নিয়ে সরকারকে প্রেশারাইজ করে আসলে কি হবে? আপনি জনগণ হিসেবে প্রেশারাইজ করেন, বিরোধী দল হিসেবে প্রেশারাইজ করেন, যাই করেন না কেন, কি লাভ হবে? আসলে কোনো লাভই হবে না। দেশের ভিতরে হচ্ছে যে আমাদের মতো দরিদ্র দেশগুলিতে এই বিরোধী দল যে কাজটা করে, সরকারের কাজের জবাবদিহিতা তারা করে না। সরকারের কাজের জবাবদিহিতা তারা না করে সরাসরি সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য, আনপপুলার করার জন্য যা কিছু করা লাগে সব করে। মানে ইন্টেনশনটাই থাকে সরকারকে পরিবর্তন করে দেওয়া, সরকারকে জবাবদিহিতার মাধ্যমে হচ্ছে যে একটা ভালো একটা সার্ভিস যে প্রতিষ্ঠা করবে, একটা সার্ভিস যে স্ট্যান্ডার্ড তৈরি করবে বাংলাদেশের মধ্যে, যে না, সরকার আমাদেরকে এই সার্ভিসগুলো আরো ভালোভাবে দিতে পারে। এই যে মানুষ ট্রান্সপোর্ট ব্যবহার করে, ট্রান্সপোর্টটা আরো ভালোভাবে মানুষ ব্যবহার করতে পারে, এই সমস্যাগুলি দূর করবে। এইরকম না দেখে বিরোধী দলগুলো কি করে, সরকারের বিরুদ্ধে মানুষকে খেপায় তোলে, সরকারকে গদি থেকে নামিয়ে। আমাদের খুব কমন ডায়লগ হচ্ছে, ওই খালেদা গদি ছাড়, গদি কি তোর বাপ
বাপদাদার ওই হাসিনা গদি ছাড়া, ঠিক আছে? এই এই ডায়লগ আমরা ছোটবেলা থেকে শুনে আসছি, যদিও এটা মানে খুব বাজে জিনিস, কিন্তু এটা আমাদের কালচারালি খুব হচ্ছে যে মানে প্র্যাকটিস হয়েছে। এগুলো ছোটবেলায় আমরা যখন স্কুলে যেতাম তখন এগুলো শুনতাম, রাস্তার মধ্যে এই ধরনের স্লোগানগুলো হইতো। তো এখন হচ্ছে যে জামাত শিবির গত 1.5 বছরে আরো জঘন্য জঘন্য নোংরা নোংরা কথা বলছে। সেখানে হচ্ছে যে খুবই বাজে ওয়ার্ড ব্যবহার করে আরো খারাপ একটা মানে রাজনৈতিক সামাজিক পরিবেশ তৈরি করে। কালকে আপনি আপনার সন্তানের সামনে যদি হাদির গালিটা দেন, বা যদি দেখেন যে হাদির গালিটাই আপনার সন্তান আপনাকে দিচ্ছে, এটা কোনো ব্লেসিং হবে না। এই হাদির গালিটা যদি মনে করেন আপনার সন্তান আপনাকে দেয়, আপনার মেয়ে সন্তান যদি এই গালিটা রাস্তাঘাটে শুনে শুনে অভ্যস্ত হয় এবং তাকেও কেউ না কেউ এটা বলে, অথবা আপনার ছেলে সন্তান যদি দেখেন যে যে কোনো মহিলাকে হঠাৎ করেই হচ্ছে যে এই ধরনের একটা গালি দিয়ে বসতেছে, তাহলে অবাক হওয়ার কিছু নাই। কারণ রাজনীতিতে এটা এখন কমন হয়ে গেছে এবং অনেক মানুষ এটাকে কোনো অন্যায় মনে করে। হইতেই পারে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে মানুষ সবাই সবাইকে বলে যে হোয়াট দ্য ফাক, আর বলে যে উই ডোন্ট গিভ আ ফাক, উই ডোন্ট গিভ আ শিট। সো এইটা তাদের হচ্ছে যে একেবারেই সব সময় আছে। সো কোন ক্লাসের মানুষ বলে সেটা বড় বিষয় না, বড় বিষয় হচ্ছে যে এটা এই সোসাইটিতে প্রতিষ্ঠিত। ঠিক তেমনি ভাবে বাংলাদেশে যদি অসংখ্য গালি যদি মানে এরকম যদি কমন হয়ে যায়, তাহলে পরবর্তী রাজনৈতিক পরিবেশটা কিন্তু ভালো হবে না। এবং দেশের যে কোনো ক্রাইসিস মোমেন্টে এই যে অজ্ঞ মানুষ যারা হচ্ছে যে রাজনীতি সম্পর্কে জানে না, বিশ্ব রাজনীতি সম্পর্কে জানে না, অর্থনীতি সম্পর্কে জানে না, সরকারকে উল্টা পাল্টা প্রেসারাইজ করে ক্ষমতাচ্যুত করার জন্য এবং এই নোংরা নোংরা গালি ব্যবহার করে, তারা কি করে কেওয়াস তৈরি করে। দেশের কোনো কাজে তারা আসবে না, কারণ তাদের প্রেসারাইজ করাতে আসলে তেলের দাম কমবে না, তাদের প্রেসারাইজ করাতে চালের দাম কমবে না, সঠিক জায়গায় তারা প্রেস করতেছেই না, জিনিসের দাম তো কমবেই না, সমস্যার সমাধান তো হবেই না। উল্টো যে জিনিসটা হবে রাজনৈতিক বিশৃঙ্খলা হবে। তারা সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য চেষ্টা করবে আর সরকার তাদেরকে দমন করতে বাধ্য হবে। কিছু কিছু ক্ষেত্রে পুলিশ বল প্রয়োগ করবে, প্রশাসনিক লোকজন বল প্রয়োগ করবে, সেটা করা অবশ্যই উচিত, কারণ যখন বিশৃঙ্খলা তৈরি হয়। কিন্তু কখনো কখনো সেই বল প্রয়োগটাকেই আবারও বড় কারণ হিসেবে দেখিয়ে দেশে বড় আন্দোলন, আরো বড় আন্দোলন হয়ে যেতে পারে বিদেশি শক্তির সাহায্যে। এবং বিদেশি এই শক্তিগুলো হয় একটা দেশের রেজিম চেঞ্জ করার জন্য, একটা দেশের ক্ষমতা চেঞ্জ করার জন্য, কারণ ওই ক্ষমতাটা হয়তোবা বিদেশি সেই শক্তিটার কোনো কাজে লাগে। আমেরিকা হচ্ছে যে বাংলাদেশে ক্ষমতা চেঞ্জ করার জন্য অনেক চেষ্টা করছে, এটার কারণ হচ্ছে যে আমেরিকা বাংলাদেশে একটা ভালো অবস্থান তৈরি করতে চেয়েছে। সেটা অনেক দীর্ঘ আলোচনা, সেই আলোচনায় পরে যাব। আমেরিকা সারা পৃথিবী অনেক জায়গায় জেনজি আন্দোলন করাইছে, কেন করাইছে, সেসব দেশের সাথে কি স্বার্থ ছিল, এগুলো অনেক দীর্ঘ আলোচনা। যেটা বলতে চাই যে বাংলাদেশে বর্তমানে তেলের যে সমস্যাটা বা যে কোনো সমস্যা এরকম আসুক না কেন, আমাদের সবার উচিত সরকারের পাশে থাকা, সরকারের বিরোধিতা না করা, সরকারের পাশে থাকা। এবং বিরোধী দলগুলোর উচিত হচ্ছে সরকারকে চোখে চোখে রাখা, সরকারের কাজের সমালোচনা করা, কিন্তু সরকার বিরোধী কোনো কার্যক্রম না করা। কারণ সরকার বিরোধী কার্যক্রম দেশে সমাধান নিয়ে আসে না, দেশে কোনো ধরনের কোনো সমাধান নিয়ে আসে না। শুধু আন্দোলনের পরে আন্দোলন, 365 দিন যদি আন্দোলন হয়, তাহলে বাংলাদেশ কোনোদিনও ডেভেলপড কান্ট্রি হবে না। বাংলাদেশের কোনো শিক্ষা কাজে আসবে না, বাংলাদেশের কোনো সাংস্কৃতিক প্রভাব কাজে আসবে না, কারণ সংস্কৃতি হচ্ছে 365 দিন আন্দোলন করা। আন্দোলন একবারই হবে, যখন প্রয়োজন হবে তখন।